একজন ডোম শ্মশানের চিতার আগুন নেভানোর আগেই দেখেছিল পোড়া মৃতদেহ উঠে বসেছে। আরেকজন গর্ভবতী মহিলা রাতের পর রাত শুনতে পেত তার পেটের ভেতর থেকে এমন একটা কণ্ঠস্বর যেটা তার সন্তানের ছিল না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৭৯তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই অশরীরীর আসর, সেই আসর যেখানে সন্ধ্যার শেষ আলোটুকু মিলিয়ে যায়, চারদিক থেকে অন্ধকার গ্রাস করে নেয় চেনা পৃথিবীকে। আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের ভেতরে যেন একটা বরফ ঠান্ডা পাথর চেপে বসে। হাতের আঙুলের ডগায় শিরশিরানি অনুভব হয়। ঘরের প্রতিটি কোণ হঠাৎ করে সন্দেহজনক হয়ে ওঠে। আর ঘরের বাইরে থেকে কোনো শব্দ এলে মনে হয় ওটা কি সত্যি বাতাসের শব্দ নাকি অন্য কিছু। আজকের দুটি ঘটনা এমন দুটি জীবনকে ঘিরে যে জীবনগুলো পৃথিবীর সবচেয়ে অন্ধকার সীমানায় বাস করে। একজন মানুষ যার পেশা মৃত্যুর সাথে প্রতিদিনের পরিচয় রাখা। সে একদিন আবিষ্কার করল মৃত্যু আর জীবনের মাঝের সেই সীমারেখাটা সে ভেবেছিল যতটা পোক্ত আসলে ততটা নয়। আর আরেকজন মানুষ, একজন মা হতে চলা নারী, আবিষ্কার করলেন যে তার গর্ভে যে প্রাণ বেড়ে উঠছে তার সাথে হয়তো আরেকটা সত্তাও এসে জুড়ে বসেছে, যার কণ্ঠ শিশুর মতো, কিন্তু কথাগুলো কোনো শিশুর হতে পারে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৭৯-র প্রথম ঘটনা। ছত্তিশগড়ের সেই ডোমের অভিশপ্ত জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুব্রত দাশগুপ্ত। সুব্রত মধ্য ভারতের একজন বাসিন্দা, বয়স তার ৪২। পেশায় তিনি একটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী। গ্রামাঞ্চলে ভ্রমণ করতে হয় নিয়মিত। কাজের সূত্রে তিনি ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছেছিলেন। আর সেখানে একজন ডোমের সাথে পরিচয় হয়েছিল, যার জীবনের ঘটনা জেনে সুব্রতর ঘুম উড়ে গিয়েছিল। সেই ডোমের নাম বলবো না, কারণ সে চায়নি, কিন্তু তার ঘটনা সুব্রত আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সুব্রতকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুব্রতর ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৪ সালের জুলাই মাসের শুরুর দিকের কথা। বস্তার জেলার ভেতরে একটা প্রত্যন্ত গ্রামে আমাকে পৌঁছতে হয়েছিল টিকাকরণ সমীক্ষার কাজে। গ্রামটার নাম আমি বলবো না, এটুকু বলবো যে জায়গাটা মূল রাস্তা থেকে অনেক ভেতরে। লাল মাটির পথ ধরে প্রায় ৭ কিলোমিটার ঢুকতে হয়, তারপরেও পৌঁছায় না। হেঁটে যেতে হয় আরও মিনিট ১৫। গ্রামটা ছোট, ঘর বলতে ২০টার মতো। বেশিরভাগ মানুষ আদিবাসী গোন্ড সম্প্রদায়ের। একটু আলাদা করে থাকে ডোমপাড়া, গ্রামের শেষে শ্মশানের পাশে। সেখানে দুটো ঘর। একটা ঘরে থাকে বছর ৫০-এর এক ডোম, নাম বলবো না, তাকে শুধু কালু বলে ডাকতেন গ্রামের সবাই। আর তার মা, বয়স হবে ৭৫-৮০-র কাছাকাছি। কালু শ্মশানের কাজ করে ছোটবেলা থেকেই। তার বাবা করতেন, বাবার আগে ঠাকুরদা করেছেন। পুরুষ অনুক্রমে এই পরিবারের কাজ হলো শ্মশানের কাজ, মৃতদেহ সৎসংকারের সমস্ত আয়োজন, চিতা সাজানো, আগুন দেওয়া, আগুন যত্ন করা, শেষে ছাই নিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা। আমি কালুর বাড়িতে গিয়েছিলাম তার মায়ের টিকাকরণের তথ্য নেওয়ার জন্য। গিয়ে দেখলাম কালু বাড়িতে আছে। বয়স্ক মানুষ, কিন্তু চোখে একটা গভীর ক্লান্তি। শুধু শারীরিক নয়, যেন ভেতর থেকে একটা ভার বহন করছে সে। আমার কাজ শেষ হওয়ার পরে কালু আমাকে চা দিল। ছোট্ট ঘরে একটা মাটির উনুনে কড়াই চাপানো ছিল, সেখান থেকে চা নিয়ে এলো। আমরা বারান্দায় বসলাম। কথা বলতে বলতে কোথা থেকে শুরু হলো জানি না, কালু তার জীবনের কথা বলতে শুরু করলো। বছর ৫০-এর মানুষ, জীবনে অনেক কিছু দেখেছে, কিন্তু যে ঘটনাটার কথা বলল সেটা শুনে আমার বুকের ভেতরে যেন ঠান্ডা জল ঢেলে দিল। কালু বলল, দাদাবাবু, আমাদের পরিবারে একটা নিয়ম আছে। শ্মশানে চিতার আগুন যখন জ্বলছে রাতে একা থাকতে নেই। আমার বাবা বলে গেছিলেন, তার বাবাও বলে গেছিলেন, কিন্তু সেই নিয়মের কথা আমি ভুলে গেছিলাম।
আমি জিজ্ঞেস করলাম, কেন একা থাকতে নেই? কালু একটু থামল, তার চোখ দুটো মাটির দিকে নামল, তারপর বলল, একটা রাতের ঘটনা বলি, সেটা বুঝলে সব বুঝবেন। সেটা ছিল 2023 সালের অক্টোবর মাসের শুক্লাপক্ষের রাত। শুক্লাপক্ষ তবুও রাত হলে এই বনের ভেতরের গ্রামে অন্ধকার নামে পুরোপুরি। সেই দিন সন্ধ্যায় একজন বৃদ্ধ মারা গেছিলেন। বয়স হয়েছিল, স্বাভাবিক মৃত্যু। পরিবারের লোক এসে কালুকে জানালো। কালু শ্মশানে গিয়ে চিতা সাজালো। সন্ধ্যা নামার আগেই দহকার্য শুরু হলো। রাত বাড়তে থাকে, চিতার আগুন জ্বলছে, কমলা লাল আলো চারদিকে ছড়াচ্ছে। বনের ভেতর থেকে মাঝে মাঝে পাখির ডাক আসছে, ঝিঝি পোকার শব্দ। এই শ্মশানে কালু হাজারো রাত কাটিয়েছে, এগুলো তার কাছে পরিচিত। কিন্তু এই রাতে একটা ঘটনা হলো যেটা এর আগে কখনো হয়নি। চিতার আগুন তখন মাঝামাঝি পর্যায়ে, মৃতদেহ প্রায় পুড়ে গেছে। এই পর্যায়ে সাধারণত কালু একটু আড়াল করে বসে, সরাসরি তাকায় না, পুরনো অভ্যাস। কিন্তু সেই রাতে হঠাৎ চিতার আগুন একটু কমে গেল, কমে গিয়ে আবার বেড়ে উঠল। এরকম হয় মাঝে মাঝে, বাতাসের কারণে। কালু স্বাভাবিকভাবেই চিতার দিকে তাকালো, আর তখনই দেখল চিতার ওপরে যেখানে দেহটা পুড়ছে সেখানে দেহটা সোজা হয়ে উঠে বসেছে। কালু বলছিল আর আমি শুনছিলাম। কালুর গলায় কোনো আতঙ্ক ছিল না, বহু বছরের পুরনো ঘটনা বলছে বলেই হয়তো, কিন্তু প্রতিটি কথা বলার সময় তার চোখের কোণে একটা পরিচিত ভয় ছিল, যেটা পুরনো হলেও যায় না। আপনি নিজেই ভাবুন দাদাবাবু, কালু বলল। আমি 50 বছর বয়সের মানুষ, আমার বাবার পর থেকে এই কাজ করছি। কত মৃতদেহ পুড়িয়েছি হিসেব নেই, কিন্তু সেই রাতের আগে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলেন? কালু বলল, দেহটা উঠে বসল, পুড়তে পুড়তে উঠে বসল, মাথাটা আমার দিকে ঘুরল। আমি থমকে গেলাম। কালু বলে চলল, দাদাবাবু, এটা শরীরের তাপে কখনো কখনো হয়, আমি জানি। শরীরের মাংসপেশি তাপে সংকুচিত হলে মৃতদেহ নড়াচড়া করে। আমার বাবা এটা বলেছিলেন। এই ঘটনা আগেও আমি একবার দেখেছি, বহু বছর আগে, কিন্তু সেটা একটু আলাদা ছিল, একটু কেঁপে ছিল, উঠে বসেনি। এবার দেহটা পুরোপুরি উঠে বসল আর মাথাটা ঘুরল। আমি চুপ করে থাকলাম। কিন্তু সেটা বড় কথা নয়, কালু বলল। বড় কথা হলো, সেই মাথাটা আমার দিকে ঘুরলে আমি দেখলাম মুখটা খুলল, জ্বলন্ত চিতার উপরে পোড়া মুখ। সেই মুখ খুলল আর একটা শব্দ বেরোলো। আমি গলা শুকিয়ে জিজ্ঞেস করলাম, কি শব্দ? কালু বলল, আমার নাম ধরে ডাকল। কালুর কণ্ঠ এই মুহূর্তে একটু কাঁপল। আমি লক্ষ্য করলাম, 50 বছরের একজন মানুষ, যার পেশা মৃত্যুর সাথে ঘর করা, সেই মানুষের গলা কাঁপছে। মানুষটাকে আমি চিনতাম, গ্রামের বৃদ্ধ, অনেক দিনের পরিচয়। কিন্তু সেই কণ্ঠ তার ছিল না। সেই কণ্ঠ অনেক গভীর, অনেক ভারী, মাটির নিচ থেকে উঠে আসার মতো কণ্ঠ। কালু বলল, কালু, কালু, কালু। 3 বার ডেকেছিল। কালু বলল সে সেই মুহূর্তে পালিয়ে যেতে পারত, কিন্তু পালায়নি। এটা তার শ্মশান, তার কাজ। পালানো মানে কাজ ছেড়ে যাওয়া। তাছাড়া পায়ে সে তখন পাথর বেঁধে আছে, পালানোর শক্তি ছিল না। কালু উঠে দাঁড়ালো, চিতার সামনে দাঁড়ালো। পোড়া মুখটা তখনও তার দিকে। আগুনের মধ্যে অর্ধেক মুখ পুড়ে গেছে, কিন্তু মুখটা খোলা। কালু জিজ্ঞেস করল, কে? সেই গভীর কণ্ঠে উত্তর এলো, তুই জানিস। কালু বলল সে জানত না, সে সত্যিই জানত না, কিন্তু সেই কণ্ঠ বলল, তুই জানিস, তোর বাবা জানত, তোর ঠাকুরদা জানত, এই শ্মশানে যে চুক্তি সেটা তোর মনে নেই? কালু এই কথাটা বলতে গিয়ে থামল, আমার দিকে তাকালো। দাদাবাবু, আমার বাবা একটা কথা বলে গিয়েছিলেন মরার আগে। বলেছিলেন যে এই শ্মশানে আমাদের পরিবার যুগ যুগ ধরে কাজ করে আসছে। এটা শুধু পেশা নয়, এটা একটা চুক্তি। শ্মশানে যারা যায় তাদের সাথে এই জায়গার একটা সম্পর্ক থাকে, আর সেই সম্পর্কের মাঝখানে থাকি আমরা, ডোমেরা। আমরা 2 দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকি। আমি চুপ করে শুনছিলাম। কালু বলল,
সেই রাতে চিতার ওপরে যে কণ্ঠটা কথা বলেছিল সেটা সেই বৃদ্ধের ছিল না। বৃদ্ধ চলে গিয়েছিলেন, কিন্তু তার দেহের ভেতর দিয়ে অন্য কেউ কথা বলছিল। কে সেটা জানি না, হয়তো এই শ্মশানেই আছে বহু বছর ধরে। কালু থামল, তারপর বলল, সেই কণ্ঠ আমাকে বলল, তোর পরিবারের চুক্তি শেষ হয়ে আসছে। 3 প্রজন্ম হয়েছে, পরের প্রজন্ম থেকে এই শ্মশানের নতুন চুক্তি দরকার, নইলে এই শ্মশান থেকে যারা যায়নি তারা গ্রামে যাবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন? কালু হাসল, একটা বিষণ্ণ ক্লান্ত হাসি। কি বলবো দাদাবাবু? আমি বললাম, কি চুক্তি? সে বলল, প্রতি 15 বছরে একবার ডোমের পরিবার থেকে একটা প্রতিশ্রুতি দিতে হয় যে এই শ্মশান ছেড়ে যাবে না। যতদিন এই পরিবার এখানে থাকবে ততদিন ওরা এখানেই থাকবে, বাইরে যাবে না। ওরা মানে? কালু বলল, যারা যায়নি, যারা থেকে গেছে। আমি একটু অস্বস্তি অনুভব করলাম। জিজ্ঞেস করলাম, আর যদি প্রতিশ্রুতি না দেন? কালু একটু চুপ করে থাকলো, তারপর বলল, সেটাই তো হয়েছিল। আমার বাবা মারা গেছেন 2005 সালে। বাবার মৃত্যুর পর আমি এই শ্মশানের কাজ নিয়েছি, কিন্তু সেই চুক্তির কথা আমি জানতাম না। বাবা বলে যাননি পুরোটা, শুধু বলেছিলেন রাতে একা থাকতে নেই। তাহলে সেই রাতে কি হলো? চুক্তি না হলে কি হলো? কালু বলল, চিতার আগুন নিভে গেল। আমি বললাম, হঠাৎ? হঠাৎ। জ্বলন্ত চিতা, কাঠ তখনও শেষ হয়নি, কিন্তু এক মুহূর্তে আগুন নিভে গেল, যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিল, আর শ্মশান পুরো অন্ধকার হয়ে গেল। আর সেই কণ্ঠ চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, 15 দিন। কালু বলল, 15 দিন কি হবে সেটা বলেনি। সেই রাতে কালু শ্মশান থেকে পালিয়ে বাড়ি এলো, মায়ের কাছে সব বলল। মা অনেক বয়স্ক মানুষ, তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, তোর বাবা পুরোটা বলে যাননি, আমি একটু একটু জানি, তোর দাদা বলেছিলেন একবার। মা বললেন, এই শ্মশান অনেক পুরনো, এখানে যুগ যুগ ধরে মানুষ পুড়েছে, কিন্তু সবাই চলে যায়নি, কেউ কেউ থেকে গেছে, কারণ তাদের কোনো অপূর্ণ ইচ্ছা ছিল, কারোর অকাল মৃত্যু হয়েছিল, কেউ কোনো কারণে যেতে পারেনি, তারা এই শ্মশানেই আছে। ডোমের পরিবার এখানে থাকলে তারা শান্তিতে থাকে, কারণ ডোম তাদের চেনে, কিন্তু ডোম চলে গেলে তারা অশান্ত হয়। চুক্তিটা হলো, প্রতি 15 বছরে একবার শ্মশানের মাটিতে হাত রেখে বলতে হয়, আমি থাকব। এটুকুই। কালু পরের দিন সন্ধ্যায় শ্মশানে গেল, মাটিতে হাত রাখল, বলল, আমি থাকব। কিন্তু তখন সে জানত না 15 দিন কি হবে বলেছিল সেই কণ্ঠ। পরের দিন থেকে শুরু হলো। প্রথম রাতে শ্মশানের কাছে কালুর দেওয়ালে একটা শব্দ হলো, টোকা দেওয়ার মতো। 1 বার, 2 বার, 3 বার। কালু উঠে গেল, কেউ নেই। দ্বিতীয় রাতে শব্দটা আবার হলো, কিন্তু এবার বাইরে থেকে নয়, ভেতর থেকে, মানে ঘরের ভেতরের দেওয়ালে। কালু আলো জ্বালালো, কেউ নেই। তৃতীয় রাতে শব্দ হলো না, কিন্তু কালু দেখল তার খাটের পাশে মাটিতে একটা পায়ের ছাপ। কারোর পা মাটিতে পড়েছে এমন একটা ছাপ, কিন্তু মাটি ভেজা নয়, ধুলো নেই, তবুও ছাপটা আছে। কালু মাকে ডাকল, মাও দেখলেন। মা বললেন, ওরা জানান দিচ্ছে যে ওরা আছে, রাগ করেনি এখনো, শুধু জানাচ্ছে। চতুর্থ রাতে কালুর মা ঘুমিয়ে পড়েছিলেন তাড়াতাড়ি। কালু জেগেছিল, রাত 11টার মতো। হঠাৎ মায়ের ঘর থেকে শব্দ এলো, কথার মতো শব্দ। মায়ের ঘরে কেউ কথা বলছে। কালু দৌড়ালো, মায়ের ঘরে ঢুকল। মা ঘুমিয়ে আছেন, কিন্তু মায়ের পাশে বিছানায় একটা অবয়ব। কালু বলছিল, দাদাবাবু, পুরুষের মতো অবয়ব, কালো না, ধোঁয়ার মতো, ঘন কুয়াশার মতো একটা আকৃতি। মায়ের পাশে বসে, মায়ের মুখের কাছে ঝুঁকে, যেন কিছু বলছে মায়ের কানে। কালু চিৎকার করল, অবয়বটা মিলিয়ে গেল। মা জেগে উঠলেন, বললেন, স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? তোর দাদা এসেছিল, বলল 15 দিন পার হওয়ার আগে একটা কাজ করতে হবে। কালু জিজ্ঞেস করল, কি কাজ? মা বলল শ্মশানের পুরনো বটগাছের গোড়ায় একটা মাটির প্রদীপ জ্বালাতে হবে, প্রতি সন্ধ্যায় 15 দিন।
কালু পরের দিন থেকে শুরু করল প্রতি সন্ধ্যায় বটগাছের গোড়ায় মাটির প্রদীপ। পঞ্চম রাত থেকে সেই টোকার শব্দ বন্ধ হলো, পায়ের ছাপ আর দেখা গেল না। কিন্তু সাতম রাতে একটা নতুন ঘটনা হলো। কালু শ্মশানে ছিল সেই রাতে, কারণ গ্রামের আরেকজন মারা গেছেন, দাহ কার্য হচ্ছে। রাত তখন 12টার কাছাকাছি। চিতার কাছে বসে আছে কালু। চিতার ওপারে, মানে চিতার পেছনে যেদিকটায় অন্ধকার, সেদিক থেকে একটা আলো এলো, ছোট নীলাভ আলো। একটা জোনাকির মতো? না, জোনাকি নয়, এটা একটু বড়, একটু বেশি স্থির। কালু তাকালো, আলোটা স্থির হয়ে আছে, নড়ছে না। কালু উঠে দাঁড়ালো, আলোটার দিকে এগোলো। গাছের কাছে গিয়ে দেখল গাছের গায়ে একটা আলো, মানে গাছের বাকল থেকে যেন আলো বেরোচ্ছে, নীলাভ, ঠান্ডা। কালু হাত বাড়ালো। হাত দেওয়ার আগেই আলোটা নিভে গেল। কিন্তু সেই জায়গায় গাছের বাকলে কিছু একটা লেখা। কালু টর্চ ফেলল। হিন্দি অক্ষরে, কিন্তু লেখাকে কখন? গাছের বাকলে লেখা, মানে ছুরি বা কিছু দিয়ে কাটা হয়েছে। লেখাটা ছিল, 15 দিন পার হলে আমরা মুক্ত, তুই থাক। কালু সেই লেখাটা পড়ে বুঝল চুক্তিটা সে মেনে নিয়েছে। এখন ওরা জানে সে থাকবে, ওরাও থাকবে এই শ্মশানে। 15 দিন পার হলো। সেই রাতে শ্মশানে আর কোনো অদ্ভুত ঘটনা হলো না। কিন্তু কালু যখন বাড়ি ফিরছিল, শ্মশানের বাইরে এসে একবার পিছনে ফিরল। শ্মশানের বটগাছের নিচে প্রদীপটা জ্বলছে, কিন্তু চারদিকে কেউ নেই। তবু কালুর মনে হলো অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে শ্মশানের অন্ধকার থেকে। সেই চোখগুলো রাগী নয়, বরং একটু যেন স্বস্তির দৃষ্টি, কারণ তাদের ডোম আছে, তাদের পাহারাদার আছে। কালু বলল, দাদাবাবু, আমি পালাতে পারবো না এই জীবন থেকে। পালালে ওরা গ্রামে যাবে। গ্রামের মানুষের কোনো দোষ নেই, তাই আমি থাকি এই শ্মশানে, এই চুক্তিতে। আমি কালুর মুখের দিকে তাকালাম। 50 বছরের একজন মানুষ, কোনো অভিযোগ নেই তার কণ্ঠে, কোনো আক্ষেপ নেই, শুধু সেই ক্লান্তিটা আছে, সেই গভীর ক্লান্তি, যে ক্লান্তি জীবনের ভার বহন করার ক্লান্তি নয়, বরং একটা অদৃশ্য দায়িত্ব বহন করার ক্লান্তি। আমি উঠে আসার সময় কালু বলল, দাদাবাবু, একটা কথা, এই ঘটনা আপনি জানলেন, কিন্তু এই শ্মশানের কথা বাইরে বেশি বলবেন না, ওরা পছন্দ করে না বেশি আলোচনা। আমি ফিরে আসার পথে বারবার পেছনে তাকাচ্ছিলাম। গ্রামটা দূরে সরে যাচ্ছিল, বনের ভেতরে হারিয়ে যাচ্ছিল, কিন্তু শ্মশানের সেই বটগাছটা, সেটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল। আর তার গোড়ায় একটা প্রদীপের আলো, ঠিক যেমন থাকে প্রতি সন্ধ্যায়। কালু জ্বালায়, আর ওরা দেখে আর জানে ডোম আছে, চুক্তি আছে, সীমারেখা আছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, কিন্তু অন্ধকার এখনো গভীর। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব উত্তর পূর্ব ভারতের এক প্রান্তিক শহরে, যেখানে একজন নারী তার গর্ভে একটি নতুন প্রাণকে আগলে রেখেছিলেন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলেন তার পেটের ভিতর থেকে আসা কণ্ঠস্বর কেবল তার সন্তানের নয়। সেই ঘটনা শুনলে আপনার বুক ভারী হয়ে আসবে, কারণ এটা শুধু ভয়ের ঘটনা নয়, এটা একটা মায়ের যন্ত্রণার ঘটনা। দ্বিতীয় ঘটনা, অরুণাচল প্রদেশের সেই গর্ভবতী মহিলার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মিতালি বোরা। মিতালি অরুণাচল প্রদেশের ইটানগরের বাসিন্দা। বয়স তার 30। পেশায় তিনি একজন নার্স, সরকারি হাসপাতালে কর্মরত। ঘটনাটি তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ঘিরে, যার নাম আমি বলবো না। শুধু বলবো, মহিলার বয়স 26, আর এই ঘটনাটা 2024 সালের শুরুর দিকে। অসংখ্য ধন্যবাদ মিতালিকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মিতালির ভাষায় বলছি,
যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমার বন্ধুর নাম বলবো না, তাকে শুধু দিয়া বলে ডাকব। দিয়ার বিয়ে হয়েছে 3 বছর, স্বামী সরকারি কর্মী, ভালো সংসার। ইটানগরের একটু বাইরে একটা ছোট্ট শহরতলিতে বাড়ি, চারপাশে পাহাড়, ঘন বন, অরুণাচলের চিরচেনা পরিবেশ। 2023 সালের নভেম্বরে দিয়া জানতে পারল সে গর্ভবতী, প্রথম সন্তান। পরিবারে খুশির হাওয়া। আমি নার্স বলে দিয়া আমার সাথে সব শেয়ার করত। তার প্রেগন্যান্সির প্রথম মাস থেকে আমি তাকে পরামর্শ দিতাম, চেকআপে যেতে বলতাম, খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক রাখতাম। প্রথম 3 মাস একদম স্বাভাবিক ছিল। মর্নিং সিকনেস একটু বেশি ছিল, কিন্তু সেটা অস্বাভাবিক নয়। 4র্থ মাসের শেষে দিয়া একদিন আমাকে ফোন করল, সন্ধেবেলা। গলায় একটা অদ্ভুত সুর। সে বলল, মিতালি, একটা কথা বলবো। আমি বললাম, বল। সে একটু থামল, তারপর বলল, আমি রাতে একটা শব্দ শুনছি। আমি বললাম, কি শব্দ? দিয়া বলল, এটা বলতে পারবো না ঠিক মতো, কিন্তু মনে হয় পেটের ভিতর থেকে আসছে। আমি হাসলাম, বললাম, দিয়া, বাচ্চা তো নড়াচড়া করবেই, এটা স্বাভাবিক। দিয়া বলল, না মিতালি, নড়াচড়ার শব্দ নয়, এটা কথার মতো। আমি থামলাম। দিয়া বলল, রাতে যখন শুয়ে থাকি একদম চুপ করে, তখন শুনি পেটের ভেতর থেকে একটা আওয়াজ, শিশুর কণ্ঠের মতো। কিন্তু শিশুর কণ্ঠ এখন হওয়ার কথা নয়। বাচ্চা তো এখনো অনেক ছোট, কথা বলার মতো কিছু হয়নি। তবু দিয়া বলল, মনে হয় কেউ কথা বলছে। আমি নার্স হিসাবে প্রথমে বৈজ্ঞানিকভাবে ভাবলাম, প্রেগন্যান্সিতে হরমোনের পরিবর্তন হয়, মায়েদের উদ্বেগ বাড়ে, মানসিক চাপে অনেক সময় এরকম অনুভূতি হয়। আমি দিয়াকে সেটাই বললাম। দিয়া বলল, হয়তো, কিন্তু গলায় বিশ্বাস ছিল না। 2 সপ্তাহ পরে আবার ফোন করল, মিতালি, আমি বুঝতে পারছি কি বলছে। আমি থমকে গেলাম। কি মানে? দিয়া বলল, সেই কণ্ঠ, রাতে শুনি, এখন বুঝতে পারছি, কথা বলছে। আমি বললাম, কি কথা? দিয়া একটু থামল, তারপর বলল, আমার নাম ধরে ডাকছে। আমার বুকের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি হলো। দিয়া বলল, দিয়া, দিয়া, এই 2টো শব্দ বারবার, শিশুর গলায়, কিন্তু শিশুর মতো নয়, একটু ভারী, একটু গভীর, যেন অনেক দূর থেকে আসছে। আমি বললাম, দিয়া, তুই কি মানসিকভাবে অনেক চাপে আছিস? দিয়া বলল, না, আমি সুস্থ আছি, ভালো ঘুমাচ্ছি, ভালো খাচ্ছি, স্বামী পাশে আছে, কিন্তু রাতে শুনি, প্রতিদিন। পরের দিন আমি দিয়ার বাড়িতে গেলাম। দেখলাম সে একদম স্বাভাবিক দেখতে। গর্ভাবস্থায় মেয়েরা যেরকম থাকে, একটু ক্লান্ত কিন্তু সুস্থ। পেট বড় হচ্ছে স্বাভাবিক গতিতে। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আল্ট্রাসাউন্ড করা হলো, সব স্বাভাবিক, বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে। ডাক্তার বললেন, মায়েরা মাঝে মাঝে অনেক কিছু অনুভব করেন, চিন্তার কিছু নেই। দিয়া আমার দিকে তাকালো, তার চোখে বলল, ডাক্তার বুঝলেন না। সেই রাতে দিয়ার স্বামী বাইরে গিয়েছিল, কোনো কারণে অফিসের কাজে থাকতে হচ্ছে সেদিন। দিয়া একা। আমি জিজ্ঞেস করলাম, একা থাকবি? দিয়া বলল, হ্যাঁ। তুই কি থাকবি আজ রাতে? আমি রইলাম। রাত 10টার পরে দিয়া শুয়ে পড়ল, আমি পাশে। রাত 11টার মতো, ঘরে নিস্তব্ধতা, বাইরে পাহাড়ের বন থেকে রাতের পোকার শব্দ। দিয়া হঠাৎ বলল, মিতালি, কি? এখন শুনছি। আমি উঠে বসলাম, দিয়ার পেটের দিকে তাকালাম। কিছু দেখছি না অবশ্যই, কিন্তু দেখার চেষ্টা করলাম। দিয়া বলল, কানটা পেতে দেখ। আমি নিজেকে একটু সামলালাম। নার্স হিসাবে এটা পেশাদার নয়, কিন্তু বন্ধু হিসাবে আমি ঝুঁকলাম। দিয়ার পেটের কাছে কান নিয়ে গেলাম। প্রথমে শুধু নিস্তব্ধতা, তারপর শুনলাম একটা আওয়াজ, খুব হালকা, খুব দূরের মতো, কিন্তু অবশ্যই একটা কণ্ঠ, এবং সেই কণ্ঠে আমার নাম, মিতালি। আমি সরে এলাম। দিয়া আমার মুখের দিকে তাকালো। শুনলি? আমি বললাম না, মাথা সরিয়ে নিলাম, কিন্তু দিয়া বুঝল। সে বলল, শুনলি? আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এটার। 4 মাসের গর্ভস্থ শিশুর ভোকাল কর্ড তৈরি হয় না, কথা বলা সম্ভব নয়। আর আমার নাম কিভাবে জানল? পরের দিন আমি দিয়ার বাড়িতে তার শাশুড়ির সাথে কথা বললাম। শাশুড়ি বয়স্ক মহিলা, এই অঞ্চলের মানুষ, স্থানীয় বিশ্বাস আর লোককথায় বিশ্বাস রাখেন। তিনি শুনলেন, তারপর বললেন, এই এলাকায় একটা কথা আছে,
যখন কোনো মায়ের পেটে বাচ্চা আসে, সে বাচ্চার সাথে কখনো কখনো অন্য কেউ আসে। সে থাকতে চায়, সে মায়ের উষ্ণতা চায়। আমি জিজ্ঞেস করলাম, অন্য কেউ মানে? তিনি বললেন, যে আগে এসেছিল কিন্তু থাকতে পারেনি। দিয়ার এটা প্রথম সন্তান, কিন্তু শাশুড়ি বললেন, দিয়ার বিয়ের আগে এই বাড়িতে একবার একটা মেয়ে মারা গেছিল, অনেক বছর আগে, গর্ভাবস্থায়, সন্তান হয়নি। আমি থমকে গেলাম। শাশুড়ি বললেন, সেই মেয়ে এখানেই আছে, এই বাড়িতে। দিয়া এসে তার কক্ষে থাকছে, সেই কক্ষেই সেই মেয়ে মারা গিয়েছিল। আর এখন দিয়ার পেটে বাচ্চা, সেটা দেখে সে কাছে আসছে। আমি বললাম, তাহলে কি করব? শাশুড়ি বললেন, এলাকার যে মহিলা ওঝা আছেন তার কাছে যেতে হবে। দিয়া রাজি হলো না প্রথমে। সে শিক্ষিত মেয়ে, এসব বিশ্বাস করে না, কিন্তু সে নিজেই রাতের পর রাত সেই কণ্ঠ শুনছে। শেষমেশ রাজি হলো। এলাকার মহিলা ওঝার নাম হলো লবু লেগি। বয়স 50-এর বেশি হবে। পাহাড়ের উপরে একটা ছোট্ট বাড়িতে থাকেন। চেহারায় একটা গাম্ভীর্য আছে। লবু লেগি দিয়াকে দেখলেন, পেটে হাত রাখলেন, চোখ বুঝলেন। কিছুক্ষণ পরে চোখ খুললেন। দুটো আছে বললেন। দিয়া বলল, মানে? আল্ট্রাসাউন্ডে তো একটাই। লবু লেগি বললেন, বাচ্চা একটাই, কিন্তু আরেকটা আছে। সে বাচ্চা নয়, সে কোনো অন্য সত্তা, গর্ভের উষ্ণতায় এসে আশ্রয় নিয়েছে। দিয়ার চোখ ভিজে এলো। লবু লেগি বললেন, তুমি কি রাতে কণ্ঠ শুনছ? দিয়া বলল, হ্যাঁ। কি বলছে? নাম ধরে ডাকছে, আমার নাম, আমার বন্ধুর নাম। লবু লেগি বললেন, পরিচিতি তৈরি করছে, যাদের নাম জানছে তাদের সাথে সম্পর্ক তৈরি করছে। এভাবে সে স্থায়ী হতে চায়। স্থায়ী হতে চায় মানে? বাচ্চা জন্মানোর পরেও থাকতে চায়। দিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। লবু লেগি বললেন, কিন্তু এখনো সময় আছে। আমি একটা আচার করব, 3 দিনের। সেই আচারে সে বের হয়ে যাবে। কিন্তু এই 3 দিনে তুমি একটা কাজ করতে পারবে না। কি কাজ? পেটে হাত রেখে কথা বলতে পারবে না। অনেক মায়েরা করেন, পেটে হাত রেখে বাচ্চার সাথে কথা বলেন। এই 3 দিন সেটা বন্ধ। দিয়া জিজ্ঞেস করল, কেন? লবু লেগি বললেন, কারণ কথা বললে সে মনে করে তুমি তাকে ডাকছ, তুমি তাকে চাইছ, আর সেটা মনে করলে সে আরও শক্ত হয়ে থেকে যায়। আচার শুরু হলো পরের দিন থেকে। প্রথম দিনের আচারে লবু লেগি দিয়ার বাড়ির চারদিকে একটা জিনিস ছিটিয়ে দিলেন। লাল ফুলের পাপড়ি, ধূপের ধোঁয়া আর পাহাড়ের একটা ভেষজ পাতার রস। আর দিয়াকে একটা রুদ্রাক্ষ দিলেন পড়তে। প্রথম রাতে দিয়া ফোন করল আমাকে, মিতালি, কণ্ঠটা আজ রাতে অনেক বেশি। আমি বললাম, মানে? দিয়া বলল, আগে শুধু রাতে শুনতাম, আজ সন্ধে থেকে শুনছি, একটু পর পর, আর কণ্ঠটা রাগী মনে হচ্ছে। কি বলছে? দিয়া একটু থামল, তারপর বলছে, ছেড়ে দে, ছেড়ে দে। লবু লেগি বলেছিলেন, এরকম হতে পারে। প্রথম দিনে সে বুঝতে পারবে যে তাকে বের করার চেষ্টা হচ্ছে, তখন সে প্রতিরোধ করবে। দিয়া ভয় পাচ্ছিল। আমি বললাম, লবু লেগি কি বলেছিলেন এমন হতে পারে? দিয়া বলল, হ্যাঁ বলেছিলেন, কিন্তু এটা সত্যি হচ্ছে তাই আরও বেশি ভয় লাগছে। আমি বললাম, রুদ্রাক্ষ পরা আছে? হ্যাঁ। তাহলে ঠিক থাকবি। দ্বিতীয় দিনের সকালে একটা ঘটনা হলো। দিয়ার স্বামী, যে এতদিন এই পুরো বিষয়টা বিশ্বাস করছিল না, ভাবছিল দিয়ার প্রেগন্যান্সির কারণে মানসিক চাপ, সে ঘুম থেকে উঠে বলল, রাতে স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখেছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, পাহাড়ি পোশাক, মুখটা দেখা যাচ্ছে না। সে তার দিকে তাকিয়ে আছে আর বলছে, ওকে বলো আচার বন্ধ করতে। দিয়ার স্বামী এরপর থেকে আর বলেনি, এটা মানসিক চাপ। দ্বিতীয় দিনের আচারে লবু লেগি এলেন সন্ধ্যায়। এবার একটা মাটির পাত্রে কি যেন পোড়ালেন, ধোঁয়া উঠল। সেই ধোঁয়া ঘরের চারদিকে ছড়িয়ে দিলেন। দিয়া বলল, লবুমা, আজ রাতে কি হবে? লবু লেগি বললেন, আজ রাতে সে সবচেয়ে বেশি চেষ্টা করবে, কারণ কাল সকালে আচারের তৃতীয় অংশ হবে। সেটা শেষ হলে সে আর থাকতে পারবে না। কি চেষ্টা করবে? লবু লেগি বললেন, তোমাকে কথা বলাতে চাইবে, পেটে হাত রেখে। দিয়া বলল, আমি করব না। লবু লেগি বললেন, করবে না জানি, কিন্তু সে অনেক কৌশল করবে। সেই রাতে দিয়ার স্বামী জেগে রইল, আমিও ছিলাম। আমরা দুজনে বসে রইলাম ঘরে। রাত 12টার পরে ঘটনা শুরু হলো। দিয়া ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ঘুমের মধ্যে কথা বলতে শুরু করল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি আছো। দিয়ার স্বামী এগিয়ে গেল, দিয়াকে ডাকল। দিয়া জেগে উঠল।
দিয়া বলল, স্বপ্নে দেখলাম একটা মেয়ে বলছে, শুধু একবার হাত দাও, শুধু একবার, আমি ব্যথা পাচ্ছি। দিয়ার চোখ ভিজে এলো। সে বলছিল ব্যথা পাচ্ছে। মিতালি, সে কি সত্যি ব্যথা পাচ্ছে? আমি বুঝলাম এটা কৌশল। লবু লেগি বলেছিলেন সে অনুকম্পা জাগানোর চেষ্টা করবে। আমি বললাম, দিয়া, হাত দিবি না। দিয়া বলল, কিন্তু যদি সত্যি কেউ। না, আমি বললাম, এটা কৌশল। দিয়া সেই রাতে হাত দেয়নি। কিন্তু ভোর রাতে, রাত 4টের দিকে একটা ঘটনা হলো। ঘরের একটা কোণে, ঠিক দিয়ার পুরনো শাশুড়ির বলা সেই কক্ষের কোণে, একটা অবয়ব। আমি দেখলাম, দিয়ার স্বামীও দেখল। মেয়েলি অবয়ব, পাহাড়ি পোশাকের মতো কিছু। মুখ নেই, অস্পষ্ট, কিন্তু দাঁড়িয়ে আছে আর দিয়ার দিকে তাকিয়ে। দিয়া ঘুমিয়ে আছে। অবয়বটা ধীরে ধীরে এগোচ্ছে দিয়ার দিকে। আমি চিৎকার করলাম। অবয়বটা থামল। দিয়া জেগে উঠল, আর অবয়বটা মিলিয়ে গেল। পরের দিন সকালে লবু লেগি এলেন, তৃতীয় এবং শেষ আচার। এবার একটা পাহাড়ি সুর গাইলেন, একটা প্রাচীন সুর, স্থানীয় ভাষায়। আমি বুঝলাম না, কিন্তু সুরটা শুনলে কেমন একটা শান্তি আসে। এবং আচারের মাঝে তিনি একটা কাজ করলেন। দিয়ার পেটের কাছে হাত নিয়ে, কিন্তু না ছুঁয়ে, একটা কথা বললেন সেই ভাষায়। আমি পরে জিজ্ঞেস করেছিলাম, কি বললেন? তিনি বললাম, তোর জায়গা এখানে নয়। তুই যাওয়ার সময় যাসনি, কিন্তু এখন যা। এই মায়ের সন্তান তার নিজের সন্তান, সে তোর জায়গা নয়। আচার শেষ হলো। সেই দিন রাত থেকে দিয়া আর সেই কণ্ঠ শোনেনি, না পরের দিন, না তার পরের দিন। সপ্তাহ পেরিয়ে গেল, কণ্ঠ নেই। দিয়া বলল, মিতালি চলে গেছে? আমি বললাম, মনে হয় হ্যাঁ। দিয়া বলল, কিন্তু সে কি সত্যি ব্যথাই ছিল? আমি উত্তর দিতে পারলাম না। 5 মাস পরে দিয়া একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিল। সব স্বাভাবিক, মা সুস্থ, বাচ্চা সুস্থ। কিন্তু মিতালি এই কথাটা আমাকে শেয়ার করেছিল, যেটা দিয়া তাকে বলেছিল প্রসবের পরের দিন। দিয়া বলেছে, মিতালি, বাচ্চাকে কোলে নেওয়ার প্রথম মুহূর্তে একটা অনুভূতি হলো। মনে হলো আমার মেয়ের মুখের দিকে কেউ একটু তাকালো আর তারপর চলে গেল। একটা বিদায়ের মতো অনুভূতি। মিতালি আমাকে বলল, ভাইয়া, আমি জানি না সেটা কে ছিল, কিন্তু দিয়া যখন বলছিল সে বিদায় নিল, কথাটা শুনে আমার চোখ ভিজে এসেছিল। কারণ সেটা ভয়ের ছিল না, সেটা যেন একটা দুঃখের বিদায় ছিল। এমন কেউ যে থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারেনি। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 179-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। ছত্তিশগড়ের সেই শ্মশানের ডোম, যে 2 দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে, যে একটি অদৃশ্য চুক্তির ভার বহন করে প্রতিদিন, সে আজও সেই বনের ভেতরে তার শ্মশানে আছে। প্রতি সন্ধ্যায় বটগাছের গোড়ায় প্রদীপ জ্বালায়, আর যারা যায়নি তারা দেখে আর জানে তাদের পাহারাদার আছে। আর অরুণাচলের সেই গর্ভবতী মায়ের গল্প, যেখানে একটি অজানা সত্তা একটি মায়ের উষ্ণতার আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই সত্তা হয়তো এখনও কোথাও আছে, কারোর জন্য অপেক্ষা করছে। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জেনে বা না জেনে সেই সীমারেখায় দাঁড়িয়ে থাকে যেখানে 2 দুনিয়া মেলে। ডোমেরা সেই সীমারেখার রক্ষক, আর মা হওয়ার মুহূর্তটি এতটাই পবিত্র, এতটাই শক্তিশালী যে কখনো কখনো তা অন্য সত্তাকেও আকর্ষণ করে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoririofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে।
আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা শ্মশানের কাছে যাবেন না। গর্ভাবস্থায় যে কণ্ঠ আপনার নাম জানে, কিন্তু আপনি যাকে চেনেন না, তার ডাকে সাড়া দেবেন না। আর যদি কোনো প্রদীপ দেখেন অন্ধকারে জ্বলছে কিন্তু কেউ জ্বালায়নি, তাহলে বুঝবেন কাছেই কেউ আছে, আপনি শুধু দেখতে পাচ্ছেন না। শুভরাত্রি।